প্রধানের ওয়াইফ জলপরীকে ধরার জন্য সেনাদেরকে নিয়ে টাউন লিডারের বাড়িতে আসে। এর আগেই টাউন লিডারের বন্ধু জলপরীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। প্রধানের ওয়াইফ জলপরীকে খুঁজে পায় না। এদিকে টাউন লিডারের বন্ধু জলপরীকে নিয়ে একটি গুহায় আসে। সে জলপরীকে বলে, আমি টাউন লিডার দামরিয়ং এর বন্ধু। আর জলপরী বলে, বন্ধু মানে হলো যাকে জীবনের শেষ অবধি পর্যন্ত বিশ্বাস করা যায়। আর যদি আমার বন্ধু কাউকে ভালোবাসে তাহলে আমাকেও তার ভালোই চাইতে হবে। আচ্ছা শোনো, তুমি এখানেই থেকো, দামরিয়ং এখানেই আসবে। কিন্তু বেরিয়ে আসতেই প্রধানের সেনারা তাকে দেখে ফেলে। তারা তাকে ধরার জন্য তার পিছু করে। পালাতে গিয়ে পা পিছলে খাদে পড়ে যায়। এবার টাউন লিডার বাড়িতে এসে দেখে জলপরী নেই। তাকে না দেখতে পেয়ে সে অস্থির হয়ে পড়ে। সে জলপরীকে হন্য হয়ে খুঁজতে থাকে। এদিকে জলপরীটি দামরিয়ং এর জন্য এই গুহাতে অপেক্ষা করেই চলেছে। ঠিক একই রকমভাবে জুনজে শিমচংয়ের জন্য নামসাং টাওয়ারে অপেক্ষা করেই চলেছে সে কখন আসবে। এদিকে চি হিউন শিমচংকে একটা হসপিটালে অ্যাডমিট করে। জুনজে অনেকটা সময় অপেক্ষা করার পর তার দেখা না পেয়ে সে চলে আসে। ফেরার পথে জুনজে শিমচংয়ের মোবাইলটা রাস্তায় কুড়িয়ে পায়। শিমচং যে নিউজ পেপারসগুলো বিলি করে বেড়াতো চারোদিকে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার সে রাস্তার চারপাশ দেখে বুঝে যায় শিমচংয়ের সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। আর তখনই শিমচংয়ের বলা সমস্ত কথাগুলো তার মনে পড়তে থাকে। সে দৌড়ে আসে এখানকার এক হসপিটালে। অন্যদিকে মিস্টার হিউয়ের ড্রাইভার নাম তার ওয়াইফ সিওহির কাছে আসে মিস্টার হিউয়ের ফেলে আসা ব্ল্যাক টাই নেওয়ার জন্য। এখানে আসতেই নাম দেখে সিওহি অলরেডি ব্ল্যাক টাই প্যাক করে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সিওহি তাকে বলে, মিস্টার হিউ আমাকে কল করেছিল। ড্রাইভার নাম টাই নিয়ে মিস্টার হিউকে দেবার পর সে বলে, আজ রাতে আমার ওয়াইফকে নিয়ে ডিনারে যাওয়ার কথা ছিল। আচ্ছা তুমি কি তাকে বলেছো আমরা হসপিটালে যাচ্ছি? ড্রাইভার নাম এটা শুনে আবারও কিছুটা অবাক হয়, কারণ সিওহি তাকে বলেছিল মিস্টার হিউ তাকে কল করেছিল। আর যদি কল নাই করে থাকে তাহলে তো সে টাই প্যাক করে দাঁড়িয়ে থাকবে না। মিস্টার হিউ একটা হসপিটালে আসে। এখানে জুনজেও শিমচংয়ের খোঁজে আসে। সে ব্যাকুল হয়ে খুঁজতে খুঁজতে শিমচংয়ের ক্ষত হয়ে যাওয়া পা দেখতে পায়। এবার জুনজে শিমচংয়ের কাছে এসে তার গায়ে হাত দিয়ে দেখে শিমচংয়ের শরীর ঠান্ডায় পুরো বরফ হয়ে গেছে। চিৎকার করে নার্সকে ডাকে, কিন্তু নার্স তার কথায় পাত্তা দেয় না। নার্স বলে কিছুক্ষণ আগেই তাকে চেক আপ করা হয়েছে। পরে তার শরীরের টেম্পারেচার চেক করতেই সে ভয় পেয়ে যায়। তখনই নার্স সবাইকে ডাকে। তারা রীতিমতো হিমশিম খেতে থাকে। তারা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শিমচংয়ের হার্টবিট এখানেই থেমে যায়। জুনজে এটা দেখে শিমচংয়ের হাতটা ধরে প্রচুর কান্না করতে থাকে। আর শিমচং টাউন লিডার আর জলপরীর 15 শতকের সেই দৃশ্যগুলোকে দেখতে পায়। এরপরই তার জ্ঞান ফিরে আসে। জুনজে বলে, তুমি ঠিক আছো? সে বলে, জুনজে আমি একটা স্বপ্ন দেখেছি, তুমি আমায় বাঁচিয়েছো, আমার হাতটা ধরেছ। জুনজে নামদোকে কল করে বলে শিমচংয়ের জন্য একটা আইডি বানাতে হবে। শিমচং এখন হসপিটালে অ্যাডমিট আছে। তেহি হসপিটালের কথা শুনতেই আর এক মুহূর্ত লেট না করে আইডি বানাতে লেগে পড়ে। শিমচং ভীষণ খুশি। সে জুনজেকে বলে, তুমি আমায় নিয়ে অনেক চিন্তিত ছিলে, ভয় পাচ্ছিলে তাই না? জুনজে বলে, হ্যাঁ, কেন ভয় পাওয়াটা কি স্বাভাবিক ছিল না? এটা শুনে শিমচং আরো বেশি খুশি হয়ে যায়। জুনজে তাকে বকতে থাকে, তুমি রাস্তাটা দেখে পার হতে পারো না? তুমি কি চোখে দেখতে পাও না নাকি? আর যদি এর চেয়েও খারাপ কিছু হয়ে যেত তখন কি হতো? পিছন থেকে নামদো এসে জুনজেকে বকতে থাকে, সব দোষই তো তোমার, তুমি তো মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, কই তখন মনে ছিল না এসব কিছু? আর তেইহি তো জুনজের উপর রেগে পুরো ফায়ার হয়ে আছে। সে ছোট বলে জুনজেকে কিছুই বলতে পারে না। অন্যদিকে পুলিশ চিহিয়নকে বলে, অ্যাক্সিডেন্টের পর আপনি মেয়েটিকে নিয়ে হসপিটালে এসেছেন, তাই আপনার উপর কোনো প্রকার অ্যাকশন নেওয়া হবে না, কিন্তু মেয়েটির ফ্যামিলির সাথে আপনাকে এই বিষয়টি মিটমাট করতে হবে। চিহিয়ন দেখে মেয়েটির ফ্যামিলি থেকে একজন তার সঙ্গে দেখা করতে এসেছে, আর সেই হচ্ছে তার স্টেপ ব্রাদার জুনজে। এবার জুনজে চিহিয়নকে প্রশ্ন করে, তুমি কি তাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছ? চিহিয়ন বলে, আমি এমনটা কখনোই ভাবিনি, অ্যাকচুয়ালি ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট।
2006-এ চি হিয়ন জুনজের আম্মু আব্বুর সাথে থাকা একটা ছবি ভেঙে ফেলেছিল। জুনজের আম্মু চলে যাবার পর মিস্টার হিউ চি হিয়নের আম্মুকে বিয়ে করেছে। চি হিয়ন হলো জুনজের সৎ ভাই এবং মিস্টার হিউয়ের সৎ ছেলে। চি হিয়ন তার আব্বুকে বলে, আব্বু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ভাঙিনি। মিস্টার হিউ চি হিয়নের কথা বিশ্বাস করলেও জুনজের কথা মেনে নেয় না। সে জুনজেকে ছবিটা তুলে ডাস্টবিনে ফেলে দিতে বলে। এবার মিস্টার হিউ চলে গেলে চি হিয়ন রহস্যময় চাহনিতে একটা শয়তানি হাসি দেয়। জুনজে চি হিয়নকে মারতে থাকে। মিস্টার হিউ এসে তাদেরকে ছাড়ায়। চি হিয়নের হাত কেটেছে দেখে জুনজের গালে একটা চড় মারে, অথচ জুনজের হাত কেটেও রক্ত পড়ছে, এটা তার চোখেই পড়ে না। এসব ভেবে জুনজে বলে, তোমার কাছে তো কোনো কিছুই অ্যাক্সিডেন্ট নয়। চি হিয়ন বলে, মেয়েটি আমার গাড়ির সামনে চলে এসেছিল। 2 দিন আগে আমার গাড়ির পিছু করে কেউ একজন আমায় ফলো করছিল। সেটা তুমি ছিলে না তোমার আম্মু ছিল? প্লিজ আমার আম্মুকে নিয়ে কিছু বলো না। আর আমার আম্মু কেনই বা তোমাকে ফলো করবে? কে তুমি? জুনজে বলে, আমি মিস্টার হিউয়ের জন্ম দেওয়া আসল সন্তান। মিস্টার হিউ চি হিয়নকে কল করে। তারা একই গাড়িতে করে যায়। দূর থেকে এসব দেখে জুনজের খুব কষ্ট লাগে। তখনই ড্রাইভার নাম জুনজেকে দেখে ফেলে। অন্যদিকে শিমচংকে ওয়ার্ডের বেডে ট্রান্সফার করা হয়। শিমচং নামদোকে বলে, আমি কি এই মানুষগুলোর সাথেই থাকবো? নামদো বলে, হ্যাঁ। শিমচংয়ের মনে পড়ে সিয়া তাকে বলেছিল পুরুষ আর মহিলারা বিয়ে হবার পর একসাথে থাকে। এই জন্য সে এখানকার এক বুড়াবুড়িকে বলে, আচ্ছা আমি কি আপনাদের সাথে বিবাহিত আছি? এটা শুনে সবাই হাসতে থাকে। রাতে নার্স এসে সবাইকে খাবার দিলেও শিমচংকে দেয় না। শিমচং বলে, এক্সকিউজ মি ম্যাম, এখানে তো আমিও একজন আছি, আমাকে খাবার দিলেন না কেন? নার্স বলে, আপনার কোনো খাবার অর্ডার করা হয়নি। একটু পর শিমচং জুনজেকে কল করে। শিমচং বলে, এখানে সবাইকে খাবার দিয়েছে কিন্তু আমায় দিচ্ছে না। খাবার না খেলে আমার ঘুম আসবে না। আমি খাবার চেয়েছিলাম, বলে আমায় উপোস করতে হবে। শিমচং বারবার জুনজে জুনজে বলে কান্না করতে থাকে। এগুলো শুনে জুনজের খুব হাসি পায়। জুনজে হসপিটালে কল করে শিমচংকে খাবার দেওয়ার জন্য হসপিটালে এসে জুনজে দরজার আড়াল থেকে তাকে দেখতে থাকে। খাবার পেয়ে শিমচং ভীষণ খুশি। তখনই তার সাথে ড্রাইভার নাম দেখা করতে আসে। তারা একটা পার্কে বসে কিছুটা সময় কথা বলে। ড্রাইভার নাম তাকে একটা ব্যাগ দেয়, এতে সাইট্রাস চা আছে। তুমি তো অনেক পছন্দ করতে, আমার ওয়াইফের হাতে বানানো। আর শোনো, এই শীতে কিন্তু উষ্ণ পোশাক পরতে একদমই ভুলবে না। জুনজে আজ এত বছর পরও তার প্রতি নামের ভালোবাসা, যত্ন এসবের কোনো কমতি খুঁজে পায় না। 1998-এ জুনজে অনেক ছোট ছিল। তার আম্মুর জন্য সে প্রচুর কান্নাকাটি করত, কিন্তু তাকে আগলে রাখার মতো কেউ ছিল না। তখন নাম তার কাছে এসে তাকে সান্ত্বনা দিত। ছোটবেলা থেকেই নাম তার দেখাশোনা করত। যে আদর যত্নগুলো জুনজি কোনোদিনও তার আব্বুর কাছে পায়নি, সেই সমস্ত ঘাটতির জায়গাগুলো নাম পূরণ করেছে। ড্রাইভার নাম তাকে বলে, জুনজে এবার তুমি বাড়ি ফিরে চলো, তোমার বাবা এখন তোমার খোঁজ করছে, তার এখন বয়স হয়েছে। এটা শুনতেই জুনজে কথার সুর পাল্টে দিয়ে বলে, আমি চাটা অবশ্যই পান করব, দয়া করে আপনি সেফলি বাড়িতে যাবেন। এই বলে জুনজে এখান থেকে চলে যায়। কিন্তু তাদের বলা এই সমস্ত কথাগুলো পিছন থেকে মা দেয়ং শুনছিল। অন্যদিকে শিমচং হসপিটালে এক মহিলার সঙ্গে বসে টিভিতে ড্রামা দেখছিল। মহিলাটি শিমচংকে বলে দেয় এরপর কি ঘটবে, আর এগুলো শুনে শিমচং অবাক হয়ে যায়। মহিলাটি তাকে বুঝিয়ে দেয় ড্রামাতে একটা মহিলা তার ছেলের প্রেমিকাকে টাকা দিয়ে তার ছেলের জীবন থেকে সরে যেতে বলছে, কিন্তু মেয়েটি এতে মানা করলে মহিলাটি তার মুখে পানি ছড়ে দেয়। চিহিয়ন তার সঙ্গে দেখা করতে এসেছিল। এখানে একজন ওয়েট্রেস এসে চিহিয়নের জন্য এক গ্লাস পানি দিয়ে যায়। শিমচংকে বলে, আমি খুবই দুঃখিত তোমার অ্যাক্সিডেন্টের জন্য, কিন্তু পরেই আমি জানতে পারলাম কোনো একভাবে তুমি আমার ফ্যামিলিরই একজন, কারণ জুনজে আমার ভাই হয়। এটা শুনতেই শিমচং চিহিয়নের জন্য আনা পানির গ্লাসটা নিয়ে পুরোটা পানি পান করে ফেলে। এবার চিহিয়ন মেডিকেল পেমেন্টের টাকাগুলো তার পকেট থেকে বের করতেই শিমচং তার হাত থেকে টাকাগুলো কেড়ে নেয়, কারণ সে কিছুক্ষণ আগেই ড্রামাতে দেখেছে টাকা না নিলে কি হয়। সে চিহিয়নকে বলে, আমি তোমার ভাইকে ছেড়ে দেব না, কারণ আমি তোমার ভাইকে ভালোবাসি।
শিমচং হসপিটাল থেকে বাইরে আসতেই দেখে একজন মহিলা হাতে ব্ল্যাক কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার মেয়ের মৃত্যুর কারণ জানানোর দাবি করছে। তখনই হসপিটালের ভাইস চেয়ারম্যান এসে সিকিউরিটিকে বলে, তুমি মহিলাটিকে বের করে দাও। সিকিউরিটি মহিলাটির পক্ষ নিয়ে কথা বলতেই ভাইস তাকে মারতে থাকে। এটা দেখে শিমচংয়ের ভীষণ রাগ হয়। তখনই সে দৌড়ে গিয়ে তার গালে এক লাথি মেরে তাকে ফেলে দেয়। এবার ভাইস চেয়ারম্যান হসপিটালের সব ডাক্তারকে ডেকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, এই মেয়েটার না পা ভেঙেছিল, তাহলে সে এই কাজটা কিভাবে করতে পারলো। ভাইস চেয়ারম্যান উকিলকে ডাকতে বলে এবং নতুন করে এক্স-রে করতে বলে। শিমচং আবারও হসপিটালের বাইরে এসে সে মহিলাটির সঙ্গে কথা বলে। মহিলাটি তার মেয়ের কথা বলতে গিয়ে ভীষণভাবে ভেঙে পড়ে। সে কষ্টে প্রচুর কান্না করতে থাকে। শিমচং তাকে বলে, দেখো, আমি তোমার জন্য একটা কাজ করতে পারি। আমি তোমার সমস্ত কষ্টগুলো দূর করে দিতে পারবো। তোমার মন থেকে তোমার মেয়ের সমস্ত স্মৃতিগুলোকে মুছে দিতে পারবো। মহিলাটি তার মেয়ের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তার চোখের সামনে দেখতে থাকে। মহিলাটি বলে, না, আমি এমনটা করতে চাই না। আমার মেয়ের স্মৃতিগুলো আমাকে কষ্ট দিলেও আমি তাকে ভুলতে চাই না, কারণ আমি তাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসেই যাব। আর ভালোবাসার মানুষকে কখনো ভুলতে নেই। এদিকে ডক্টর শিমচংকে সুস্থ দেখে বলে, তুমি এখন বাড়ি যেতে পারো। শিমচং বলে, আমি বেশি খাই বলে আমাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাই না? আমি বাড়ি যেতে পারবো না। জুনজি বলে, বাড়ি চলো। ডক্টর জুনজিকে বলে, সে এখন পুরোপুরি সুস্থ, হয়তোবা তার প্রথম এক্স-রেটা ভুল হয়েছিল। জুনজে, বলো তো, এটা কেমন ভালোবাসা যার জন্য তুমি একটু শান্তিতে খেতেও পারবে না, ঘুমাতেও পারবে না, কিন্তু তবুও তাকে ভালোবাসতে চাইবে। ঠিক তখনই জুনজের কানে আবারও ওই জলপরীর বলা ভালোবাসি কথাটা ভেসে আসে। এদিকে ড্রাইভার নাম মিস্টার হিউকে বলে, আজকে আমি জুনজের সাথে দেখা করেছি, তার সাথে কথাও বলেছি, আর তাদের গাড়িতে বলতে থাকা সমস্ত কথাগুলো মিসেস সিওহি শুনতে থাকে। তখনই সে রাগে একটা ফুল ছিঁড়ে নিয়ে কিছু একটা প্ল্যান করতে থাকে। মিস্টার হিউকে বাড়ি পৌঁছে দেওয়ার পর ড্রাইভার নাম গাড়িতে সেই মাইক্রোফোনটি পায়, যেটা মিসেস সিওহি গাড়িতে ফিট করেছিল। তখনই তার গাড়ির কাছে মা দেয়ং চলে আসে এবং তার হাতে একটা কিলার পেন দেখা যাচ্ছিল, যেটা দিয়ে খুব দ্রুত একটা মানুষকে মেরে ফেলা সম্ভব। জুনজি শিমচংকে নিয়ে আইস স্কেটিং করতে আসে। শিমচং বলে, এখানে তো অনেক বরফ, আমি জীবনে প্রথমবার এমন একটা বরফের দেশ দেখলাম। জুনজি শিমচংকে জুতো পরিয়ে দেওয়ার সময় তার আবারও স্পেনের কথা মনে পড়ে যায়। ঠিক এইভাবে এর আগেও সে কাউকে জুতো পরিয়েছিল, কিন্তু এবারও সে বুঝতে পারে না তার সাথে কেন বারবার এমন হয়। এখানে তারা প্রচুর এনজয় করে, কিন্তু হঠাৎ করেই শিমচং তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর সে জুনজের দিকেই আসছিল। সে বারবার চিৎকার করে তাকে সরে যেতে বলে, কিন্তু এটা দেখেও জুনজি তার সামনে দাঁড়িয়ে তার দিকে দুহাত বাড়িয়ে দেয়। জুনজিকে এবার প্রেমে ছুঁয়েছে। শিমচং এসে তাকেই জড়িয়ে ধরে। এতে তারা দুজনেই খুব খুশি হয়। জুনজি শিমচংকে বলে, তুমি কি জানো কি জানো না, আমি এর কিছুই জানি না, আমি শুধু তোমার জীবন বাঁচিয়েছি। শিমচং বলে, আমি জানি। আচ্ছা, তুমি শুধু একটা কাজ করো, যেটা আমি তোমায় করতে বলি। শিমচং বলে, সেটা কি? আমি কিছু একটা নিশ্চিত হয়ে বলার চেষ্টা করছি, তুমিও কি এটা বলার চেষ্টা করতে পারবে? কিন্তু কি সেটা? জুনজি বলে, আই লাভ ইউ। শিমচং জুনজির মুখে এই কথাটা শুনতে পেয়ে পুরো অবাক হয়ে যায়। সে তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এখানেই এই এপিসোডের শেষ হয়।